বন্যার পানি নামার পর ক্ষয়ক্ষতি নিরূপণ করে সমন্বিত কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ৪৪টি এনজিওর সঙ্গে বৈঠকে এমন নির্দেশ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে দাতা সংস্থা ও প্রবাসীদের মাধ্যমে তহবিল সংগ্রহ নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি ডিজেল পাঠিয়ে দুর্গত এলাকায় বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল টাওয়ার চালুর চেষ্টা করা হচ্ছে বলে জানান প্রেস সচিব। বন্যায় বিপর্যস্ত ১১ জেলা, কবলিত প্রায় ৫০ লাখ মানুষ। বিদ্যুৎ নেই বেশিরভাগ দুর্গত এলাকায়। ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজ চালাতেও বেগ পেতে হচ্ছে। বন্যা পরবর্তী কার্যক্রম নিয়ে ৪৪টি এনজিওর সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। পানি নেমে যাওয়ার পর স্বাস্থ্য ও খাদ্য ঝুঁকি মোকাবেলায় সমন্বিত কাজ করার নির্দেশ দেন তিনি। পানি তো আমরা যেটা দেখছি যে নামা শুরু হয়েছে, এরপরে যেই কাজটা সেটা আসলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। অনেকের ঘর বাড়ি হয়তোবা ভেঙে আছে, অনেকের বাসার কিছুই নাই, তাদের ইউটেন্সিল থেকে কোনো কিছুই নাই। এই যে তাদেরকে বা এরপরে যেটা হয় যে ওয়াটারবোর্ন ডিজিজ হয়, হেলথ রিলেটেড সমস্যাগুলো উদ্ভূত হয়, সেইটা কিভাবে সমন্বিত উদ্যোগ নিয়ে ট্যাকেল করা যায়। বন্যায় সব মিলে ১,০০০ কোটি টাকার ক্ষয়ক্ষতির ধারণা কয়েকটি এনজিওর। সে অনুযায়ী তহবিল জোগাড় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অনেক প্রবাসী থাকেন, তাদের পরিবার ওই জায়গাগুলোতে থাকেন, কুমিল্লা বলেন, আপনার ফেনী বলেন। প্রবাসীদের মাধ্যমেও যদি কিছু ফান্ড রেজ করা যায় এবং প্রবাসীরা খুব দিতে আগ্রহী এবং সেই জায়গাতেও একটা চ্যানেল করার একটা সুযোগ আছে। তবে ডেফিনেটলি ইন্টারন্যাশনাল ফান্ড মোবিলাইজেশন আমাদের করতে হবে। কবলিত এলাকায় দ্রুত মোবাইল টাওয়ার ও বিদ্যুৎ সরবরাহ চালুর পদক্ষেপ নেওয়া হয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৃষ্টি বন্ধ হওয়ায় পানি সামান্য কমলেও বন্যা দুর্গত ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরের পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজেও বেগ পেতে হচ্ছে স্বেচ্ছাসেবীদের। বাড়িঘর ছেড়ে উঁচু জায়গায় ও আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন অনেকেই। যোগাযোগ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা বেশি বিপাকে ফেলেছে বন্যা কবলিতদের। কুমিল্লার বুড়িচংয়ে গোমতীর বাঁধ ভাঙনের কবলে পড়ে বৃহস্পতিবার রাতে। পরে ব্রাহ্মণপাড়া উপজেলার শালদা নদী থেকে লোকালয়ে পানি ঢোকে। দুই নদীর মাঝখানে প্লাবিত দুই উপজেলার শতাধিক গ্রাম। সবচেয়ে ক্ষতির শিকার বুড়িচং উপজেলার উত্তরের ৬ ইউনিয়ন। পর্যাপ্ত নৌকা ও স্পিডবোট না থাকায় দুর্গতদের উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে স্বেচ্ছাসেবীদের। উঁচু জায়গা এবং আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন লক্ষাধিক মানুষ। ঘরে যে আসবাবপত্র ছিল বা ঘর বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র সরঞ্জাম কোনো কিছু আমরা আনতে পারিনি, শুধু আমরা জীবনটা নিয়ে উপরে উঠছি। ক্ষতি চিন্তা তো আমরা খানাও পেটে ঢুকে না। প্রশাসন বলছে বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে। পানি বেশি উচ্চতায় ওঠার আগেই দুর্গত এলাকার মানুষকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। চিকিৎসা সুবিধা পর্যাপ্ত আছে। মেডিকেল টিম আমাদের প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে কাজ করছে এবং বিভিন্ন এনজিও, বিভিন্ন সংস্থা থেকেও অনেক ডাক্তার আমার সাথে পার্সোনালি কথা বলেছেন, তারাও এখানে আসছেন এবং এখনও ঢাকা থেকে আজকেও একটা টিম আসবেন, তারা বিভিন্ন উপজেলায় কাজ করবেন। বেশি খারাপ অবস্থা ফেনীর। বিদ্যুৎ বিচ্ছিন্ন ও মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় স্বজনদের খোঁজ খবর পাচ্ছেন না অনেকেই। নোয়াখালীতে ২ দিন বৃষ্টি না হলেও বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। মুছাপুরে খুলে দেওয়া হয়েছে স্লুইস গেট। সরকারি হিসেবে এ পর্যন্ত ৮ উপজেলার ৮২৬টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ১,৫৩,৪৫৬ জন। পানির ভিতরে বাঁচতেছি আমরা, ঘরের ভিতরে আছে আপনার একেবারে এক কোমর পানি। শুক্রবারের চেয়ে শনিবার বন্যায় পানির উচ্চতা বেড়েছে লক্ষ্মীপুরে। সহায়তার অপেক্ষায় পানিবন্দী ৭ লাখ মানুষ। সবার সহযোগিতা কামনা করতেছি, সবাই আমাদেরকে ২ হাত বাড়িয়ে আমাদেরকে সহযোগিতা করবে। প্রচণ্ড স্রোতের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা বিপন্নতা বাড়িয়ে তুলেছে দুর্গতদের। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে নোয়াখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, দুদিন ধরে বৃষ্টি নেই, পানিও কিছুটা কমেছে আমরা জানি। নোয়াখালীর পরিস্থিতি কি কিছুটা উন্নতি হয়েছে নাকি আগের মতোই রয়েছে? পরিস্থিতি উন্নতি হয়েছে বলে ভুক্তভোগী লোকজন বলছেন না। এখানে এই আশ্রয় কেন্দ্র যারা রয়েছেন অন্তত শতাধিক মানুষ এই জেলা শহরের এম এ রশিদ উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে রয়েছেন। শুধু এই আশ্রয় কেন্দ্রে আজকে নোয়াখালী সদর উপজেলা এবং বেগমগঞ্জ উপজেলার বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র আমি সকাল থেকে ঘুরে দেখেছি। এসব আশ্রয় কেন্দ্রে যারা গত ৩ দিন থেকে যাদেরকে দেখেছি আজকেও তারাই রয়েছেন, বরং নতুন মুখ যোগ হয়েছে, একজন লোকও কমেনি। তো কেন কমেনি তাদের কাছে জানতে চেয়েছি।
জানতেছি তাদের কথা হচ্ছে যে পথঘাট বাড়িঘর কোনো কিছুই এখনো তাদের যাওয়ার উপযোগী না। যে পথ দিয়ে যাবেন সে পথের অবস্থাও খারাপ, আর যে বাড়িতে তারা উঠবেন সেই বাড়ি একেবারেই বসবাসের অনুপযোগী হয়ে আছে, চৌকির উপরেও পানি আছে। সুতরাং স্থানীয় বাসিন্দাদের অভিমত হচ্ছে বন্যা পরিস্থিতির উন্নতিও হয়নি, অবনতিও হয়নি, একই অবস্থায় রয়েছে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আজকে সকালে জানিয়েছেন যে 3 ইঞ্চি পানি নেমেছে এবং আমরা খবর পেয়েছি যে কোম্পানীগঞ্জ উপজেলার ছোট ফেনী নদীর পানি নামার জন্য ছোট ফেনী নদীর উপরে যেই ক্লোজার ঘাট রয়েছে সেই ক্লোজার ঘাটের রেগুলেটরের 23টি গেট দিয়ে অনেক তীব্র বেগে পানি নামতেছে। এই দৃশ্য অবশ্য দেখা গেছে। সেই ভিডিও আমাদের এর আগের সংবাদগুলোতে প্রচার করা হয়েছিল, কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন যে দৃশ্যমান কোনো পানি নামার অবস্থা তাদের চোখে পড়েনি। তাদের মধ্যে এখনও উদ্বেগ, উৎকণ্ঠা, ভয়, আতঙ্ক সব কিছুই কাজ করছে। তারা জানেন না কতদিন তাদেরকে এইভাবে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বাস্তুহারার মতো থাকতে হবে। একসময় যাদের সহায় সম্পত্তি অনেক কিছু ছিল, বাড়িঘরে সব কিছু রেখে যারা এসব আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন, শুধু পরনের কাপড়টি নিয়ে, শিশুটিকে নিয়ে, বৃদ্ধ বাবা মাদেরকে নিয়ে আজকে তারা অসহায়ের মতো এসব আশ্রয়কেন্দ্রে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। এবং এখানে সবচাইতে বড় কথা হচ্ছে বেশ কয়েকজন অসুস্থ বৃদ্ধ মানুষ রয়েছেন, শিশুরা রয়েছেন। তাদের জন্য যেই ঔষধপত্র দরকার সব কিছু আসলে পাওয়া যাচ্ছে না ওইভাবে। যদিও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানিয়েছেন প্রত্যেকটি আশ্রয়কেন্দ্রে খোঁজ খবর নিয়ে ত্রাণ সামগ্রী এবং চিকিৎসা সামগ্রী, ওষুধপত্র পৌঁছানো হবে। এই লক্ষ্যে ইতোমধ্যে শতাধিক নৌকা চাঁদপুর থেকে আনা হয়েছে। দুর্গম এলাকার, বিশেষ করে যেখানে প্রচুর পানি, সেখানে এসব সামগ্রী পৌঁছানোর জন্য এখন থেকে নৌকায় ব্যবহার করা হবে এবং দুর্গম এলাকার লক্ষ্য আশ্রয়কেন্দ্রে প্রয়োজনে নিয়ে আসা হবে। এ হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের। বন্যা দুর্গত 11 জেলায় 18 জনের মৃত্যুর খবর নিশ্চিত করল দুর্যোগ মন্ত্রণালয়। এতে প্রায় 50 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত বলেও জানানো হয়েছে। দুপুরে সচিবালয়ে বন্যার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। তিনি বলেন 11 জেলা ও 77 উপজেলায় পানিবন্দী রয়েছেন 9,44,000 মানুষ। আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে 3,527টি। এতে আশ্রয় নিয়েছেন 2,84,888 জন। বন্যার্তদের সহায়তায় এরই মধ্যে ফেনীতে ফিল্ড হাসপাতাল করার কথাও জানান তিনি। বলেন রোববারের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। পানিবন্দী লোক সংখ্যা প্রায় 9,44,000-এর বেশি, 9.5 লক্ষ লোক পানিবন্দী হয়ে আছে। মারা গেছে এ পর্যন্ত 18 জন, গতকাল ছিল 13 জন মারা যারা গেছে। এর মধ্যে কুমিল্লা 4 জন, ফেনী 1 জন, নোয়াখালী 3 জন, চট্টগ্রাম 5 জন, ব্রাহ্মণবাড়িয়াতে 1 জন, লক্ষ্মীপুর 1 জন, কক্সবাজারে 3 জন। আর আমাদের আশ্রয় দেওয়া হয়েছে 3,527টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আর এখানে আশ্রিত লোক আছে 2,84,888 জন। স্মরণকালের ভয়াবহ বন্যায় দিশেহারা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষ। ত্রাণ বিতরণ শুরু হলেও দুর্গম এলাকায় পৌঁছানো যাচ্ছে না। মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় যোগাযোগও বন্ধ। এই অবস্থায় আকাশ থেকে হেলিকপ্টার ড্রপিং এর মাধ্যমে দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ শুরু করেছে বিমান বাহিনী। আকাশ থেকে পাখির চোখে তাকালে যতদূর চোখ যায় খালি পানি আর পানি। চট্টগ্রামের মিরসরাই থেকে শুরু করে ফেনী ও কুমিল্লার বাড়িঘরগুলো বেশিরভাগই ডুবে আছে। গেল 4 দিন ধরে বানফাসীদের আশ্রয় বাড়ির চাল বা ছাদ। বেশিরভাগ এলাকাতে রাস্তাঘাট এখনো 10 থেকে 15 ফুট পানির নিচে। এই অবস্থায় দুর্গত এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ কার্যক্রম শুরু করেছে বিমান বাহিনী। সেখানে কোনো ল্যান্ডিংয়ের জায়গা নাই, বাট আমরা মনে করছি যে আগামী কিছুদিনের মধ্যে আমরা ওখানে ল্যান্ড করতে পারবো এবং প্রশাসনের সহায়তায় সেখানে আমরা রান্না করা খাবার, শুকনো খাবার এবং বেবি ফুড এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যেয়ে তাদের কাছে বুঝিয়ে দিব। এসব এলাকায় দুর্গত মানুষের কাছে স্বেচ্ছাসেবী সংগঠন বা প্রশাসনের ত্রাণ পৌঁছানো এখন দুঃসাধ্য। স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। এতটা বন্যার পানি বেড়েছে যে সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করাটাও একটা কঠিন চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে আকাশ থেকে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ বিমান বাহিনী।
বিমান বাহিনীর চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি এরই মধ্যে ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজে 2টি হেলিকপ্টার ও একটি পরিবহন বিমান ব্যবহার করছে। 2 দিনে প্রায় 1750 কেজি ত্রাণ আকাশ থেকে দুর্গত বাড়িঘরে দেয়া হয়। যে পরিমাণ নিয়ে যাওয়া উচিত আমাদের সেই পরিমাণটা নিয়ে একটা সুষ্ঠুভাবে এটাকে ডিস্ট্রিবিউট করতে পারছি না। একটা বড় অংশ এটা নষ্ট হয়ে যাচ্ছে, বাট এটা ছাড়া আমাদের এখন কোনো উপায় নেই আসলে। ত্রাণ বিতরণের বাইরে ইউএভি ড্রোন দিয়ে দুর্গত এলাকার জরিপ করা হচ্ছে। পানি নেমে গেলে এই জরিপ অনুসারে ঔষধ ও খাবার পৌঁছানোর আলাদা পরিকল্পনাও প্রস্তুত হচ্ছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আগামী 24 ঘন্টায় কিছু অঞ্চলে বন্যার উন্নতি হবে, আর সব অঞ্চলে উন্নতি হবে 27 বা 28 আগস্টের মধ্যে। এসব তথ্য দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 10 দিনে বন্যার অবনতি হওয়ার শঙ্কা নেই। এ সময় ভারী বৃষ্টি হলেও বিস্তীর্ণ এলাকা জুড়ে এর প্রভাব থাকবে না। রোববার পর্যন্ত বন্যা কবলিত এলাকায় বৃষ্টির পূর্বাভাস নেই, ফলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে, তবে মঙ্গলবার থেকে অবস্থার উন্নতির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাটা তুলনামূলকভাবে অনেক কম। গত 24 ঘন্টায় বন্যা দুর্গত এলাকায় বৃষ্টি কম হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বরিশালে 57 মিলিমিটার। এখন যেহেতু বৃষ্টিটা কমে গিয়েছে, আমরা আশা করছি যে উপর থেকে অর্থাৎ পাহাড়ি ঢলের এরিয়াটা যদি কম থাকে, তাহলে এই বন্যা পরিস্থিতির উন্নতি হতে থাকবে এবং আগামীতে বৃষ্টির যেহেতু আগামী 2 দিন আরও বৃষ্টির পরিমাণটা কম থাকবে, সেজন্য এই পরিস্থিতির উন্নতিটা আরও হবে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। দেশের উজানের অববাহিকায় ভারী বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে এবং এর ফলে বর্তমানে যে পানি হ্রাস পাচ্ছে তার ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে এবং আগামী 24 ঘন্টা পর্যন্ত আমাদের বন্যা পরিস্থিতির যে উন্নতি ধারা চলমান আছে সেটি অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদদের দাবি, মাসের শুরুতেই স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছিল। 16 থেকে 22 আগস্ট পর্যন্ত বৃষ্টি হয়েছে 500 থেকে 700 মিলিমিটার। এ সময় উজানেও হয়েছে ভারী বৃষ্টি। এছাড়া সাগরে জোয়ার বেশি থাকায় পানি সরে যেতে পারেনি। এ কারণে বন্যা ভয়াবহ রূপ নেয়। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন এবং রাষ্ট্র সংস্কার নিয়ে রোডম্যাপ প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। নির্বাচন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারকে সংলাপের পরামর্শও দেন বিএনপি মহাসচিব। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর স্বাগত জানায় বিএনপি। অগ্রাধিকার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করে সরকারের দ্রুত নির্বাচন দেয়া উচিত বলে মনে করেন দলটির নেতারা। বিএনপি মহাসচিব বলেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হলে ছাত্র জনতার আন্দোলনের সুফল পাওয়া যাবে না। আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন, একটা রোড ম্যাপ দিবেন যে কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো ঘটিয়ে তারা জনগণের একটা স্বস্তি দিয়ে তার সামনের দিকে এগোবেন এবং নির্বাচনের ব্যবস্থা করবেন। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত রাজনীতিবিদ কাজী জাফর আহমেদের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচিত সংসদের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের বিকল্প নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন পর্যন্ত এই সরকারের সত্যিকার অর্থে কোনো এজেন্ডা ভিত্তিক কোনো আলোচনা হয়নি। সুতরাং যারা রাজনীতি করছেন তাদের সঙ্গে অবশ্যই তাদেরকে মত বিনিময় করতে হবে। ছাত্র নেতৃবৃন্দ যারা আজকে সহযোগিতা করছেন তাদের কাছেও আমাদের অনুরোধ যে এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে নিয়ে এই বিপ্লবকে যেন সুসংগত করা যায়। হাসিনা সরকারের দোসররা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আশেপাশেই রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। প্রতি বিপ্লব যেন না ঘটে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের 5 দিন করে 10 দিনের রিমান্ড দিয়েছে আদালত।
রাজধানীতে আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলা এবং নিউ মার্কেট থানায় সবুজ আলী হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক ও জিয়াউল আহসানকে রিমান্ড দেওয়া হয়েছে। শনিবার মামলা তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব ইন্সপেক্টর আক্কাস মিয়া 10 দিনের রিমান্ড আবেদন করেন। এদিকে বাড্ডা থানার সুমন হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপুমণিকে 4 দিনের এবং ভাটারা থানার সোহাগ হত্যা মামলায় আসম ফিরোজ রশিদের 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। সালমান এফ রহমান এবং আনিসুল হক এবং আয়নাগরের কারিগর জিয়াউল হাসান এদের বিরুদ্ধে এই 2 মামলায় 5 দিন 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ক্ষমতায় থাকতে ভিন্ন মত দমনের জন্য ফোনে আড়ি পেতে গোপনীয়তার অধিকার লঙ্ঘন করেছে শেখ হাসিনা সরকার। আড়ি পাতার জন্য হাজার কোটি টাকার প্রযুক্তি কিনেছে তারা। আটক ব্যক্তিদের উপর চালায় দুঃসহ অত্যাচার, বেঁচে ফেরেননি অনেকেই। সাইবার সিকিউরিটি অ্যাক্ট এবং এনটিএমসি, ডিজিএফআই, র্যাবের বিলুপ্তির দাবিও জানান সচেতন নাগরিকরা। শেখ হাসিনা সরকারের সময় বারবার সমালোচনার মুখে পড়েছে ডিজিটাল নিরাপত্তা আইন, যা পরে হয় সাইবার নিরাপত্তা আইন। এ আইন নিয়ে ভিন্নমত দমন করার অভিযোগ ছিল। এছাড়া বিভিন্ন সময় রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, অ্যাক্টিভিস্ট, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষের ফোনে আড়ি পাতত গত সরকার। সরকার পতনের পর এসব অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরেন নির্যাতিতরা। এই 24 ঘন্টা ঘুমের মধ্যে 7 ঘন্টা আমার হাতে হ্যান্ডকাফ এবং 3 লেয়ারের কাপড় পেঁচায় আমাকে আসলে 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। রাজধানীর কারণ বাজারে সেমিনারে এ নিয়ে কথা বলেন নানা পেশার মানুষ। এই সংস্থাগুলো যে আড়ি পাতার কাজগুলো করেছে সেটা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা দরকার। ডিওটি বলে একটা প্রতিষ্ঠান যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, ওনারা সবগুলো ইন্টারনেট গেটওয়ের কাছে যন্ত্রপাতি বসেছেন। আমাদের ঘরেও সেই যন্ত্রপাতি আছে এবং আমাদের বাধ্য করা হয়েছিল কোনো ইন্টারনেট ট্রাফিক ওই যন্ত্রের বাইরে যেতে পারবে এবং তারা সেখান থেকে যে কোনো কিছু ফিল্টার করতে পারেন। ইচ্ছে ছিল যে কোনো কন্টেন্ট মনিটরও করতে পারেন। এই টেকনোলজিগুলো যারা আমাদের প্রোভাইড করেছে, এই প্রোভাইডারদের মধ্যে বেশ কয়েকজনকে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু সংস্থা ব্যান করে দিয়েছে, কারণ এগুলো এতটাই ইন্ট্রুসিভ যে এগুলো আপনার মোবাইল ফোনে বাগ হিসেবে ঢুকে আপনার ব্যক্তিগত সকল তথ্য হাতিয়ে নিতে পারে। অন্তর্বর্তী সরকারের কাছে তাদের দাবি, জবাবদিহির আওতায় আনতে হবে বিটিআরসি, এনটিএমসি সহ সব গোয়েন্দা সংস্থাকে। রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য গোয়েন্দা সংস্থার তথ্য সংগ্রহের প্রয়োজন আছে। সেটি রাষ্ট্রীয় নিরাপত্তা আর সরকারের বহুমত দমনের হাতিয়ার এক জিনিস কিন্তু না। যে আইনগুলো হয়েছে ব্রিটিশ আমলে না, পাকিস্তান আমলে না, আমাদের সংবিধানোত্তর অবস্থায় আমরা নিজেরা বাংলাদেশের সরকারগুলো বাংলাদেশের নাগরিকের জন্য আইন তৈরি করেছে। তো এগুলো যখন আমরা বাতিল করব, একই সাথে আগের আইনটিও দেখতে হবে। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট ও লুটপাটকারীদের বিচারের দাবিও জানানো হয় সেমিনারে। এর সঙ্গে শেখ রেহানা বা সজীব ওয়াজেদ জয়ের সম্পৃক্ততা কতটুকু ছিল? ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 আগস্টের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া 626 জনের নাম প্রকাশের জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে সংসদ ভবনের সামনে মানববন্ধনে এই আহ্বান জানান তিনি। এ সময় আন্দোলনে গণহত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। শনিবার সকালে সারা দেশে একযোগে মানববন্ধন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এতে অংশ নেয় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থাও। রাজধানীতে মানববন্ধন হয় জাতীয় সংসদ ভবনের সামনে। এতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, শিক্ষার্থীদের এই অভ্যুত্থানকে রাষ্ট্র সংস্কারের কাজে লাগাতে হবে। এই ঘটনার জন্য যারা দায়ী আমরা সবাই মিলে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই। সুজন সম্পাদক বলেন, সবার জবাবদিহি নিশ্চিত করতে হবে। সরকার পতনের পর সেনানিবাসে যাওয়া অনেকেই অপরাধী ছিলেন দাবি করে তিনি প্রশ্ন তোলেন, কেন তাদেরকে ছেড়ে দেয়া হলো? কারণ এদের মধ্যে অনেক অপরাধী আছে এবং যারা এই অপরাধীদেরকে ছেড়ে দিয়েছে তারা অপরাধ কর্মকাণ্ড করেছে, অপরাধীদেরকে সহায়তা করেছে, তাদেরও জবাবদিহিতা আমরা চাই। বিভিন্ন জেলা উপজেলায় আয়োজিত মানববন্ধনে না ভোটের প্রবর্তন, 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধানসহ 27টি দাবি জানানো হয়। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বন্যায় দুর্গত মানুষের সহায়তার জন্য কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন করেছে আমার বাংলাদেশ পার্টি। দলের নেতা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হেলাল উদ্দিনের নেতৃত্বে এই সেল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। বিকেলে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি জানান, বন্যায় স্বেচ্ছাসেবী ও সরকারি সংস্থাগুলোর ত্রাণ কার্যক্রমে ব্যাপক সমন্বয়হীনতা রয়েছে। ব্যক্তিগতভাবে দুর্গত এলাকায় না গিয়ে সশস্ত্র বাহিনী অথবা বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান মজিবুর রহমান। এ সময় আকস্মিক বন্যার কারণ খতিয়ে দেখার দাবি তোলেন দলটির নেতারা। ভারতের ত্রিপুরায় বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। এর মধ্যে উদ্ধার অভিযানের সময় 2 সেনা সদস্যের মৃত্যু হয়েছে। বন্যার কারণে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 1,25,000 বাসিন্দাকে। বন্যার্তদের জন্য খোলা হয়েছে 550-র বেশি আশ্রয় শিবির। এ পর্যন্ত 5,000 কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাতে 40 কোটি রুপি বরাদ্দ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। বৃষ্টি কমে আসায় বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরার খাদ্যমন্ত্রী। রাজ্যে খাদ্য ও জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে বলেও আশ্বস্ত করেন তিনি। বন্যা সুযোগে অন্যায়ভাবে দাম বাড়ানো হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাজ্য। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।